আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ ভারতীয় সংস্কৃতির যে বিশাল আর বর্ণময় জগৎ সেটাকে একটু কাছ থেকে দেখব। হ্যাঁ, আমাদের কাছে একটা বেশ ভালো উৎসও আছে, ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ থেকে নেওয়া কিছু অংশ। ঠিক, আমাদের লক্ষ্যটা হলো এই সংস্কৃতির আসল বৈশিষ্ট্যগুলো কি, এর ঐতিহ্য কতটা পুরনো বা গভীর, আর আজকের দিনে এর প্রভাবটা ঠিক কেমন সেটা একটু বোঝার চেষ্টা করা। প্রায় তো শোনা যায় ভারতের আসল শক্তি নাকি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্যতে। এই ব্যাপারটা নিয়ে শুরু করা যাক, কি বলেন? অবশ্যই, অবশ্যই। দেখুন, সংস্কৃতি বলতে তো আমরা বুঝি একটা জনগোষ্ঠীর পুরো জীবনযাত্রাটা, তাদের ভাবনা চিন্তা, রীতিনীতি, ভাষা, শিল্প, খাওয়ার দাবার, পোশাক, বিশ্বাস, এই সব মিলিয়ে, তাই না? হ্যাঁ। আর ভারতীয় সংস্কৃতি সেটা যে শুধু খুব প্রাচীন তাই নয়, সম্ভবত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় সংস্কৃতিগুলোর মধ্যে একটা পড়ে। একদম ঠিক। এই যে ধরুন ২৮টা রাজ্য আর ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল, ভাবা যায় প্রতিটা নিজস্ব ভাষা, খাবার, উৎসব, পোশাক, কত রকমের ভিন্নতা। হ্যাঁ। কিন্তু এই উৎসে যেমন বলা হচ্ছে, এই সব ভিন্নতার মাঝেও নাকি একটা গভীর মিল আছে, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ কাজ করে। এটাই কি সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য? এটা আসলে কিভাবে কাজ করে একটু যদি বলেন। আসলে এটাই তো মূল আকর্ষণ, তাই না? এই ঐক্যটা হয়তো সবসময় বাইরে থেকে চট করে চোখে পড়ে না, কিন্তু এটা ভেতরে ভেতরে আছে। ধরুন, আধ্যাত্মিকতার কথাই যদি ধরি, আচ্ছা। ভারত তো চারটে প্রধান ধর্মের জন্মস্থান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম। হ্যাঁ, আর শুধু এগুলোই তো নয়, ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, জরাথুস্ট্রবাদও তো এখানে বহু শতাব্দী ধরে রয়েছে, সম্মানের সঙ্গেই রয়েছে। ঠিক তাই। আর এই সব ধর্মের মধ্যে কিছু কিছু মৌলিক ধারণার কিন্তু মিলও দেখা যায়। যেমন ধরুন, কর্ম, ধর্ম, মোক্ষ, এই শব্দগুলো আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, শুনি তো বটে, কিন্তু এর আসল তাৎপর্যটা কি? এটা খুব জরুরি প্রশ্ন। খুব সংক্ষেপে যদি বলি, কর্ম হলো আমাদের কাজের ধারণা আর তার ফল, যা আসেই। ধর্ম বলতে ঠিক রিলিজিয়ান নয়, বরং একজনের কর্তব্য, তার নৈতিক দায়িত্ব বা প্রকৃতির নিয়ম এরকম বোঝায়। আচ্ছা, কর্তব্য। হ্যাঁ, আর মোক্ষ হল এই যে জন্ম মৃত্যুর চক্র, তা থেকে মুক্তি বা পরম জ্ঞান লাভ করা। এই ধারণাগুলো কিন্তু নানাভাবে ভারতীয় জীবন দর্শনকে রূপ দিয়েছে। এই আধ্যাত্মিক দিকটার প্রভাব কি সামাজিক জীবনেও দেখা যায়? যেমন ধরুন গুরুজনদের সম্মান করার ব্যাপারটা। নিশ্চয়ই দেখা যায়। গুরুজনদের প্রণাম করা বা পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া, এটা তো খুব সাধারণ একটা দৃশ্য। তেমনি ধরুন গুরু শিষ্য পরম্পরা, যেখানে শিক্ষক বা গুরু শুধু জ্ঞান দেন না, তিনি শিষ্যকে জীবনের পথও দেখান। এটা খুব গভীর একটা ঐতিহ্য। পরিবার এখনও সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। যদিও শহরাঞ্চলে যৌথ পরিবারের ধারণাটা হয়তো একটু কমেছে, কিন্তু পারিবারিক বন্ধনটা এখনও খুব জোরালো। আর সেই বিখ্যাত আতিথেয়তা, অতিথি দেবো ভব, অতিথিকে প্রায় দেবতার সমান মনে করা, এটার বাস্তব প্রয়োগ কেমন? হ্যাঁ, উৎস বলছে এটা শুধু কথার কথা নয়। বাড়িতে অতিথি এলে তাকে সাধ্যমতো আপ্যায়ন করার একটা চেষ্টা থাকেই। সাধারণ ভদ্রতা বা শিষ্টাচারের মধ্যেও এটা পড়ে। যেমন ধরুন, নমস্কার বলে অভিবাদন জানানো, বা বেশিরভাগ বাড়িতেই তো ঢোকার আগে জুতো খুলে রাখা হয়, এগুলোও কিন্তু সংস্কৃতিরই অঙ্গ। সংস্কৃতির প্রকাশ তো শিল্পকলার দিকে তাকালেও বোঝা যায়। ধ্রুপদী নৃত্যগুলো, ভরতনাট্যম, কথক। হ্যাঁ, কথাকলি, ওড়িশি, অনেক আছে। আর স্থাপত্য, তাজমহল তো আছেই, অজান্তা এলোরার গুহা, বা ধরুন দক্ষিণ ভারতের বিশাল মন্দিরগুলো, এগুলো তো বিশ্বজুড়ে বিখ্যাত। একদম। সঙ্গীতেও দেখুন কি বৈচিত্র্য। হিন্দুস্তানি আর কর্ণাটকী, এই দুটো প্রধান ধারা। সেতার, তবলা, বীণা, বাঁশি, কত রকম বাদ্যযন্ত্র সুরের কত ভিন্ন মেজাজ তৈরি করে। সাহিত্যের কথাটাও তো বলতেই হয়। রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য, বেদ, উপনিষদ, এগুলো তো শুধু ধর্মগ্রন্থ নয়, এগুলো ভারতীয় সংস্কৃতির একেবারে ভিত। ঠিক বলেছেন। আর খাবারের কথা কি বলবো, এর বৈচিত্র্য তো নিজেই একটা আলোচনার বিষয় হতে পারে। উত্তর ভারতে গেলে রুটি, নানান রকম পনিরের পদ। আবার দক্ষিণে গেলেই দেখুন ইডলি, দোসা, সম্বর। পূর্বে আমাদের মাছ ভাত তো আছেই, সঙ্গে মিষ্টি, রসগোল্লা, সন্দেশ। আর পশ্চিমে
ধোকলা, ডালবাটি চূরমা মানে শেষ করা মুশকিল। আর মশলার ব্যবহারটা, ওটা তো ভারতীয় রান্নার একটা শিল্প, তাই না? একদম। উৎসবেরও তো শেষ নেই। দিওয়ালি, হোলি, ঈদ, ক্রিসমাস, পোঙ্গল, বিহু, ওনাম সারা বছর ধরে দেশ জুড়ে কিছু না কিছু লেগেই থাকে। এগুলো এই বৈচিত্র্য আর মিলনকেই তো উদযাপন করে। পোশাকের ক্ষেত্রেও তো তাই। শাড়ি, কুর্তা পাজামা, লেহেঙ্গা, ধুতি, কত কি। হ্যাঁ, আর তার সাথে অসাধারণ সব বস্ত্রশিল্প, যেমন ধরুন বেনারসি সিল্ক, কাঞ্জিভুরাম শাড়ি বা পঞ্জাবের ফুলকারি কাজ, এগুলো তো বিশ্বমানের। এই ঐতিহ্যগুলো তো মানে হাজার হাজার বছরের পুরনো, কিন্তু আজকের দিনে এই বিশ্বায়নের যুগে এর চেহারাটা ঠিক কেমন দাঁড়াচ্ছে? দেখুন, উৎস থেকে যা বোঝা যায়, ভারতীয় সংস্কৃতি কিন্তু স্থির নয়, এটা জীবন্ত, পরিবর্তনশীল। বলিউড সিনেমা দেখুন বা যোগব্যায়াম, আয়ুর্বেদ, এগুলো তো এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তা তো বটেই। আবার একই সঙ্গে আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবও তো পড়ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তারা কিন্তু ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা নিজস্ব মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে যেটা উঠে এলো তা হলো এক অবিশ্বাস্য বৈচিত্র্য, একটা গভীর আধ্যাত্মিক ভিত্তি, যাতে কর্ম, ধর্ম, মোক্ষর মতো ধারণাগুলো মিশে আছে, পারস্পরিক সম্মান, খুব সমৃদ্ধ শিল্প, সাহিত্য, সঙ্গীত, অসাধারণ সব খাদ্যাভ্যাস, পরিবার আর সমাজকেন্দ্রিক মূল্যবোধ, আর তার সাথে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার একটা মানে চলমান মিশ্রণ। এই সব কিছু মিলেই কি ভারতীয় সংস্কৃতি? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই যে প্রাচীন শিকড় আর তার সাথে নতুন ডালপালার মেলবন্ধন, এটাই ভারতীয় সংস্কৃতিকে এত অনন্য আর প্রাসঙ্গিক করে রেখেছে আজও। এর গভীরতাটা সহজে মাপা যায় না। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় এখানে। এই যে বিশ্বজুড়ে যোগাযোগ এত বাড়ছে, প্রযুক্তি সবকিছুকে এত কাছাকাছি আনছে, এই অবস্থায় হাজার হাজার বছরের পুরনো এই যে সাংস্কৃতিক কাঠামো, এটা ভবিষ্যতে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারে? এর পরিবর্তন কি অবশ্যম্ভাবী, নাকি এর যে মূল সত্তা সেটা একই রকম থাকবে? এটা কিন্তু ভাবনার বিষয়।